আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস 10-এর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ইতিহাসের ধারণা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের বর্তমান সিলেবাস অনুযায়ী এই অধ্যায় থেকে দুটো 2 নম্বরের প্রশ্ন আসার কথা। তাই আজকের ভিডিওতে আমি বিগত 10 থেকে 11 বছর ধরে মাধ্যমিক পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 দাগের প্রশ্ন, মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা? এই প্রশ্নটা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এসছিল। উত্তরে লিখবে মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যেমন 1, ভারতের জলবায়ু ও ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী কোথাও ভাত, কোথাও রুটি, আবার কোথাও বা জোয়ার বাজরা জাতীয় শস্য থেকে মিলেট জাতীয় খাদ্য মানুষের প্রিয়। 2, স্কটল্যান্ডকে কেকের দেশ বলে কারণ ওখানে প্রচুর ওটসের কেক তৈরি হয়। 3, ইউরোপে ঠান্ডা আবহাওয়ার কারণে মাংস ও দুগ্ধজাত খাবারের ব্যবহার বেশি দেখা যায়। 2 দাগের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ 70 বৎসর এর গুরুত্ব কী? এই প্রশ্নটা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এসছিল। উত্তরে লিখবে বিপিনচন্দ্র পাল ছিলেন বাংলার শীর্ষস্থানীয় জননেতা, সুবাগ্মী, বিশিষ্ট সাংবাদিক ও লেখক। তাঁর রচিত আত্মজীবনী গ্রন্থ 70 বৎসর আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। কারণ 1, 70 বৎসর এই গ্রন্থে বিপিনচন্দ্র পালের প্রথম জীবনের 22 বছরের স্মৃতিচারণা রয়েছে, যা আধুনিক বাংলার নানা ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ। 2, গ্রন্থটি থেকে সমকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বহু তথ্য জানা যায়। সে সময়ে সরকারি ভাষা যে ফার্সি ছিল তাও জানা যায় এই গ্রন্থ থেকে। 3, তৎকালীন গ্রামীণ সংস্কৃতি অর্থাৎ দোল, দুর্গোৎসব, যাত্রাগান, পুরাণ পাঠ, বিবাহ প্রথার পাশাপাশি কলকাতার তৎকালীন সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, নাচ গান প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়? এই প্রশ্নটা এসছিল মাধ্যমিক 2024 সালে। আর পরিবেশের ইতিহাস এর গুরুত্ব লেখো, এই প্রশ্নটা এসছিল মাধ্যমিক 2018 সালে। তো দুটো প্রশ্নের উত্তর আমি একসাথেই লিখে দিচ্ছি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়, তাহলে লিখবে প্রাকৃতিক জগতের সঙ্গে মানব সমাজের ক্রিয়া প্রতিক্রিয়ার ইতিহাস হলো পরিবেশের ইতিহাস। পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকে মানুষের আবির্ভাব এবং পশু শিকারের জীবন থেকে আধুনিক মানব সভ্যতার পশ্চাতে পরিবেশের ভূমিকা ও অবদানকে চিহ্নিত করাই হলো পরিবেশের ইতিহাস চর্চা। 1960 থেকে 1970 এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সংক্রান্ত বিষয়ে গণ আন্দোলনের সূচনা হয়। তারই সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয়েছে। এইটুকু লিখবে যদি প্রশ্ন আসে যে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়। আর যদি প্রশ্ন আসে যে পরিবেশের ইতিহাসের গুরুত্ব লেখো, তাহলে এই প্রথম লাইনটা আগে লিখে নেবে যে প্রাকৃতিক জগতের সঙ্গে মানব সমাজের ক্রিয়া প্রতিক্রিয়ার ইতিহাস হলো পরিবেশের ইতিহাস। তারপরে লিখবে যে আধুনিক ইতিহাসে পরিবেশের ইতিহাসের গুরুত্বগুলি হলো: 1, মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা ও পরিবেশ সুরক্ষার ব্যবস্থা করা। 2, পরিবেশের সংকটজনক পরিস্থিতি, পরিবেশ বিপর্যয় এবং তার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবগত করা। সর্বোপরি বাসস্থানের উপর পরিবেশগত গুরুত্ব আরোপ করা। 3, বিভিন্ন অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ করা। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে
আত্মজীবনীর গুরুত্ব লেখো। এটা এসেছিল 2024 সালের মাধ্যমিক পরীক্ষায়। উত্তরে লিখবে আত্মজীবনী আধুনিক ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ 1. আত্মজীবনীতে সমকালীন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার প্রত্যক্ষ বিবরণ পাওয়া যায়। 2. লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সেই সময়ের বাস্তব অবস্থা ও মনোভাব স্পষ্টভাবে জানা যায়, যা ইতিহাস রচনায় সহায়ক। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, যেমন মহাত্মা গান্ধীর আত্মজীবনী, জওহরলাল নেহেরুর আত্মজীবনী। 5 দাগের প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1919 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটা 2023 সালে এবং 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসছে। উত্তরে লিখবে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ। কারণ 1. 1911 খ্রিস্টাব্দে 29শে জুলাই মোহনবাগান ক্লাব ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে 2-1 গোলে হারিয়ে IFA শিল্ড জয় করেছিল। 2. এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার ভারতের রাজধানী 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। 6. সরকারি নথিপত্র বলতে কি বোঝো? এই প্রশ্নটা 2019 সাল, 2022 সাল এবং 2023 সালের মাধ্যমিক পরীক্ষাতে এসছে। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সরকারি নথিপত্র বলতে সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রকাশিত বা সংরক্ষিত দলিল, চিঠিপত্র, রিপোর্ট, আইন, বিজ্ঞপ্তি ইত্যাদিকে বোঝায়। এগুলিতে প্রশাসনিক কার্যকলাপ ও সমকালীন ঘটনার নির্ভরযোগ্য তথ্য লিপিবদ্ধ থাকে, যা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, যেমন সরকারি নথিপত্রের মধ্যে অন্যতম ছিল হান্টার কমিশনের রিপোর্ট 1882 খ্রিস্টাব্দ। এটি ভারতের প্রথম শিক্ষা কমিশন, যার থেকে তৎকালীন ভারতের শিক্ষা ব্যবস্থা, লর্ড রিপনের আমলে গৃহীত শিক্ষা সংক্রান্ত সরকারি সুপারিশ ও আরও নানা বিষয়ে জানা যায়। 7. সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? এই প্রশ্নটা এসেছিল 2022 সালের মাধ্যমিক পরীক্ষাতে। উত্তরে লিখবে যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধাস্ত্রের বিবর্তন, বিভিন্ন যুদ্ধাস্ত্রের আবিষ্কার ও ব্যবহার, সামরিক প্রশিক্ষণ, যুদ্ধাস্ত্রের প্রকৃতি ও প্রভাব সম্পর্কে চর্চা করাই সামরিক ইতিহাস চর্চা নামে পরিচিত। আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বগুলি হলো: 1. প্রত্যেক যুদ্ধে জয় পরাজয়ের ক্ষেত্রে রণকৌশলের ভূমিকা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। 2. যুদ্ধে অস্ত্রশস্ত্রের কার্যকারিতা, মারণ ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। 3. যুদ্ধে জয় পরাজয়ের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রশিক্ষণ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং কোনো শক্তির জয় পরাজয়ের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। 8 দাগের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? এই প্রশ্নটা মাধ্যমিক 2020 সালে এসেছিল, আবার 2026 সালেও এসেছিল। এই প্রশ্নের উত্তরে লিখবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে বিভিন্ন সরকারি প্রতিবেদন, চিঠিপত্র, অন্যান্য সরকারি নথি প্রভৃতির প্রধান সীমাবদ্ধতাগুলি হলো: 1. সরকারি নথিপত্রগুলি উক্ত সময়ের সরকারের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়, তাই এগুলির নিরপেক্ষতা নিয়ে সংশয় আছে। 2. ব্রিটিশ আমলে সরকারি নথিপত্রগুলিতে জাতীয়তাবাদী আন্দোলন ও কার্যকলাপ সম্পর্কে নেতিবাচক বর্ণনা পাওয়া যায়, তাই ওই নথিপত্রগুলির নিরপেক্ষ মূল্যায়ন জরুরি। 3. সরকারি নথিপত্রে অনেক সময় ভুল ও বিকৃত তথ্য থাকে, যা সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 9 দাগের প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? এই প্রশ্নটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। উত্তরে লিখবে নিজের জীবন ও সেই সংক্রান্ত ঘটনাগুলো যখন কোনো ব্যক্তি নিজের লিপিবদ্ধ করেন, তখন সেই লিপিবদ্ধ কাহিনীকে আত্মজীবনী বলা হয়। যখন কোনো ব্যক্তি অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দীর্ঘদিন পর স্মৃতি থেকে মনে করে লিপিবদ্ধ করেন, তখন তা হয়ে ওঠে স্মৃতিকথা। এটা তোমরা আত্মজীবনী এবং স্মৃতিকথাটা প্যারা চেঞ্জ করেও লিখতে পারো, আলাদা প্যারা অনুযায়ী লিখতে পারো। প্রসঙ্গত উল্লেখ্য যে সব আত্মজীবনীই স্মৃতিকথা, কিন্তু সব স্মৃতিকথাই আত্মজীবনী নয়। 10 দাগের প্রশ্ন,
আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, এই প্রশ্নটা এসেছিল 2019 সালের মাধ্যমিক পরীক্ষায়। উত্তর লিখবে একটি নির্দিষ্ট অঞ্চলের সামগ্রিক অতীত ও ঐতিহ্য নিয়ে যে ইতিহাস রচিত হয় তাকে আঞ্চলিক ইতিহাস বলে। আঞ্চলিক ইতিহাসের গুরুত্বগুলি হলো: এক, একটি নির্দিষ্ট অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় আঞ্চলিক ইতিহাস। দুই, জাতীয় ইতিহাসকে পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ করতে আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন, আঞ্চলিক ইতিহাস স্থানীয় মানুষদের ঐতিহ্য, আন্দোলন ও অবদানের পরিচয় তুলে ধরে। 11 দাগের প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য লেখো। এই প্রশ্নটা এসেছিল 2019 সালের মাধ্যমিক পরীক্ষাতে। উত্তরে লিখবে 19 শতকে বাংলায় প্রকাশিত সাময়িক পত্র ও সংবাদপত্রগুলি জনমত গঠনে বিশেষ সহায়ক হয়। তবে এই সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন: এক, সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়, আর সাময়িক পত্র নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়, যেমন সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক। দুই, সংবাদপত্রে দৈনিক খবরের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়, অন্যদিকে সাময়িক পত্রে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত বিশেষভাবে ব্যক্ত হয়। তিন, সংবাদপত্র সাধারণত সস্তা কাগজে বাঁধাইহীনভাবে প্রকাশিত হয়, অন্যদিকে সাময়িক পত্র তথাকথিত একটু ভালো এবং পুস্তক আকারে প্রকাশিত হয়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র জন ক্লার্ক মার্সম্যান সম্পাদিত দিকদর্শন ও প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। 12 দাগের প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? এই প্রশ্নটা এসেছিল মাধ্যমিক 2018 সালে। এই প্রশ্নের উত্তরে লিখবে আত্মজীবনী ও স্মৃতিকথা এক ধরনের অ-উপন্যাসধর্মী সাহিত্য, যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ দেয়। এ কারণেই আত্মজীবনী ও স্মৃতিকথা হয়ে উঠেছে আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান। যেমন: এক, আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে সমকালীন জীবনের প্রতিচ্ছবি পাওয়া যেতে পারে। দুই, কোনো ঐতিহাসিক ঘটনার তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে সাহায্য নেওয়া যেতে পারে। তিন, আত্মজীবনী ও স্মৃতিকথায় লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার কাহিনী লেখা থাকে, ফলে কোনো ঘটনার প্রকৃত সত্যও জানা যেতে পারে। 13 দাগের প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে নতুন সামাজিক ইতিহাস কি? দুটো প্রশ্নের উত্তরই এক। তো সামাজিক ইতিহাস কি, এই প্রশ্নটা এসেছিল মাধ্যমিক 2017 সালে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সামাজিক ইতিহাস হলো ইতিহাসের এমন একটি শাখা যেখানে সমাজের সাধারণ মানুষের জীবনযাপন, আচার আচরণ, রীতিনীতি, সংস্কৃতি, শিক্ষা, ধর্ম, পরিবার ব্যবস্থা, নারী পুরুষের অবস্থান ইত্যাদির বিবর্তন ও পরিবর্তনের ধারাকে আলোচনা করা হয়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে অর্থাৎ শুধু রাজা রাজড়া বা যুদ্ধের কাহিনী নয়, বরং সমাজের মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক কাঠামোর ইতিহাসই হলো সামাজিক ইতিহাস। 20 শতকের দ্বিতীয়ার্ধে এই ধরনের ইতিহাস চর্চা শুরু হয়। 14 দাগের প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? এই প্রশ্নটা এসেছিল মাধ্যমিক 2017 সালে। উত্তরে লিখবে কোনো পত্রপত্রিকা দৈনিক বা প্রত্যহ প্রকাশিত হলে তাকে সংবাদপত্র বলে। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম, যথা: এক, সংবাদপত্র থেকে সমকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ঘটনার প্রত্যক্ষ তথ্য পাওয়া যায়। দুই, জনমত, আন্দোলন, সরকারি নীতি ও সমাজের ভাবধারার পরিচয় জানা যায়, যা ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। তিন, অতীতের নির্দিষ্ট সময়ের তারিখ, ঘটনা ও ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেয়, ফলে ঐতিহাসিক ঘটনাকে সঠিকভাবে যাচাই ও পুনর্গঠন করা সহজ হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটা শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।